হ্যালো আমার প্রিয় এলিমেন্টস। সো আজকে আমরা আবার একটা নতুন কিছু টপিক নিয়ে ডিসকাস করতে শুরু করেছি। যারা যারা আমার আগের ভিডিওটা তোমরা ফলো আপ করোনি তারা একটু আগের ভিডিওটাও ফলো আপ করে নেবে। ওখানে আমরা ডিটেলসে এক্সপ্লেন করেছি যে বিডিসি বা বিডিএস বলতে পারো, মানে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের ডিটেল সিনথেসিস প্রসিডিওর, তার যে আমাদের ধরে রাখো আমাদের অর্গানিক কনভারসেশনে যেখানে যেখানে তার কাজে লাগে সব কটি জিনিস আমরা ডিটেলসে সেখানে এক্সপ্লেন করেছি। আজকে আমরা ছায়া প্রকাশনী থেকে বোর্ড রিলেটেড, বেঙ্গলি বোর্ড রিলেটেড কিছু কোশ্চেনকে ডিটেলস এক্সপ্লেনেশন করে বুঝবো। বাট এই যে এক্সপ্লেনেশনগুলো আমি তোমাদেরকে দেব সেগুলো কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামও প্রচণ্ড কাজে লাগবে। তাই পুরো ভিডিওটা মন দিয়ে ভালো করে শোনো। এর এক্সপ্লেনেশনগুলো ডিটেলসে দেওয়ার কারণই হচ্ছে এটা, যাতে এই ভিডিওটি তোমাদের জন্য প্রচণ্ড হেল্পফুল হোক। ঠিক আছে? সো চলো কিছু সিলেক্টিভ কিছু কোশ্চেন নিয়ে আমরা আমাদের আজকের ডিসকাশন শুরু করি। সো আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে প্রথম কোশ্চেন, দেখা যাক কি রয়েছে। সো প্রথম প্রশ্ন যেটা তোমাদের দেওয়া রয়েছে বইয়ে, সেটা কি ছিল? হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় নিচের অ্যালকোহলগুলির সক্রিয়তার ক্রম হলো, দিয়ে কিছু অপশন দিয়ে দিয়েছে, তারপরে তোমাদের এই ডিসকাশন করা হয়েছে। আচ্ছা, সো যদি আমি কথা বলি, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে অ্যালকোহলটা, এক নম্বরে যে অ্যালকোহলটা রয়েছে ওইচটি যে কার্বনের সঙ্গে জুড়ে আছে সেই কার্বনটা একটি মাত্র কার্বনের সঙ্গে জুড়ে আছে। তাহলে এই অ্যালকোহলটি হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এটা তোমরা জানো। সো এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এখানে ওইচটি যে কার্বনের সঙ্গে জুড়ে আছে সেই কার্বনটাই দুটো কার্বনের সঙ্গে জুড়ে আছে। তাহলে এই কার্বনটি অ্যাকচুয়ালি 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক তেমন এই অ্যালকোহলটি যে কার্বনের সঙ্গে জুড়ে আছে সেই কার্বনটি, মানে এই কার্বনটি তিনটে কার্বনের সঙ্গে জুড়ে আছে। তাহলে এইটি হচ্ছে 3 ডিগ্রি আমাদের অ্যালকোহল। এবার তোমরা জানো যে আমাদের যদি অ্যালকোহলের রিয়াকশন হয়, ঠিক আছে, সেই অ্যালকোহলের অ্যাসিডের সঙ্গে, মানে হ্যালো অ্যাসিড বলেছে, সো তোমরা HCl ধরে নিতে পারো। ঠিক আছে, HCl ধরে নিতে পারো, কারণ HCl অলসো এ হ্যালো অ্যাসিড। তাহলে এই যে আমাদের HCl এর সঙ্গে যখন আমাদের অ্যালকোহলের বিক্রিয়া হবে তখন একটা ইন্টারমিডিয়েট, মানে হচ্ছে মাঝে যে একটা স্টেবল ইন্টারমিডিয়েট আমরা পাই, সেটা হচ্ছে একটা কার্বোক্যাটায়ন। এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়, এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডারের কথা তোমরা প্রত্যেকে জানো যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার হয় কি, সবার থেকে বেশি স্টেবল হচ্ছে 3 ডিগ্রি, তারপরে স্টেবিলিটি অর্ডার হচ্ছে 2 ডিগ্রি, এবং তারপরে স্টেবিলিটি অর্ডার হচ্ছে 1 ডিগ্রি। এটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার। কারণটা তোমরা জিওসিতেও পড়েছো, আমি আরেকবার একটু বলে দিই। খুব সিম্পল কারণ, 3 ডিগ্রিতে নাম্বার অফ কার্বন যেহেতু বেশি রয়েছে তাই প্লাস আই এফেক্ট বেশি। এটাকে হাইপার কনজুগেশনের পয়েন্ট অফ ভিউ দিয়েও এক্সপ্লেন করা যায়। তাহলে তোমরা জানো কার্বোক্যাটায়নকে এক্সপ্লেন করতে গেলে দুটো জিনিস খুব হেল্পফুল হয়। একটা হচ্ছে প্লাস আই এফেক্ট অফ অ্যালকিল গ্রুপ। ঠিক আছে, যত বেশি অ্যালকিল গ্রুপ হবে তার প্লাস আইয়ের জন্য তার সেই কার্বোক্যাটায়নটি তত বেশি স্টেবল হবে। আর একটি যেটা হলো সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন আলফা হাইড্রোজেনের সঙ্গে রিলেটেড, তাই আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেড়ে যাবে ততই আমাদের কার্বোক্যাটায়নের স্টেবিলিটিও বেড়ে যাবে। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যেহেতু 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এবং এই যে রিয়াকশন যেখানে কিনা হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলে একটা ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন তৈরি হয়, তাহলে যে কার্বোক্যাটায়নটি সব থেকে বেশি স্টেবল সেটাই সবার আগে রিয়াকশনে চলে যাবে। তাহলে অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, যে সব থেকে বেশি রিয়াক্টিভ হচ্ছে আমাদের 3 নাম্বার কম্পাউন্ডটি, তারপরে হচ্ছে 2 নাম্বার কম্পাউন্ডটি, এবং তারপরে হচ্ছে 1 নাম্বার কার্বনটি। তাহলে 3 to 1 যদি অপশন দেখি, 3 to 1, তাহলে হচ্ছে অপশন বি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এক্সপ্লেনেশন। মাথায় রাখবে হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়ায় ইন্টারমিডিয়েটে কার্বোক্যাটায়ন তৈরি হয়, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার 3 to 1, তাই রিয়াকশনও সেই অর্ডারকেই ফলো করবে, কারণ ইন্টারমিডিয়েট যত বেশি স্টেবল হবে তোমাদের যে রিয়াকশন সেই পাথ হয়ে দিয়েই আমাদের কি হবে, প্রসেস থ্রু হবে। ঠিক আছে, সো এবার চলে যাওয়া যাক আমাদের দ্বিতীয় প্রশ্নের দিকে, যে দ্বিতীয় প্রশ্নটা আমাদের কি রয়েছে। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা একদম আমাদের ওই আগের যে ভিডিওটি রয়েছে তোমাদের জন্য যে বানানো হয়েছে সেই ভিডিওটির সঙ্গে একদম রিলেটেড। এটা হচ্ছে আমাদের পপুলার যে স্যান্ডমায়ার রিয়াকশন বলে হ্যালোজেনের যে ডেরিভেটিভ বলে যে চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি এই রিয়াকশনটা তোমরা দেখতে পাও। এখানে অ্যানিলিন রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা অ্যানিলিন রয়েছে, অ্যানিলিনের সঙ্গে NaNO2HCl এর রিয়াকশনে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়, অ্যাকচুয়ালি HNO2 পাওয়া যায়, বা HNO2 দেওয়া থাকতে পারে রিয়াকশনে। একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়, সেই ইন্টারমিডিয়েটের নাম হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন। এর সম্বন্ধে ডিটেলস এক্সপ্লেনেশন তোমরা ওই যে বললাম আমার আগের ভিডিওটিতে পেয়ে যাবে। ঠিক আছে, সো তৈরি হচ্ছে কি, BDS, বেনজিন ডায়াজোনিয়াম সল্ট বা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা
ইন্টারমিডিয়েট। তারপরে যদি আমরা রিয়াকশন করি, দেখতেই পাচ্ছ তোমরা Cu2Cl2 এর সঙ্গে, তাহলে কি হয় জানো তো, ক্লোরো সাবস্টিটিউটেড বেনজিন পাওয়া যায়, যেমন হচ্ছে অপশন এ, মানে হচ্ছে ক্লোরো বেনজিন পাওয়া যায়। শুধু কি এই রিয়াকশনটি নয়, তোমাদের যে বইয়ে বোর্ডের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে স্যান্ডমায়ার রিয়াকশন, গ্যাটারম্যান রিয়াকশনস এবং কিছু কাপলিং রিয়াকশন, সব কিছুকে ডিটেলসে এক্সপ্লেন করা হয়েছে আগের ওই ভিডিওটিতে। সো যারা যারা এখনো আগের ভিডিওটি দেখোনি তারা গিয়ে আগের ভিডিওটি দেখো, তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে, ঠিক আছে। সো আমরা কি দেখলাম, এই যে আমাদের রিয়াকশনটা সেটা বেনজিন ডাইজোনিয়াম সল্টের থ্রু দিয়ে ক্লোরো বেনজিন ফর্মেশনের রিয়াকশন, যেটার নাম হচ্ছে স্যান্ডমায়ার রিয়াকশন, এটা একটি নেম রিয়াকশন, ঠিক আছে। সো এবার চলে যাওয়া যাক আমাদের তৃতীয় কোশ্চেনের দিকে। সো তৃতীয় কোশ্চেনটি কি রয়েছে দেখা যাক। আচ্ছা, তৃতীয় কোশ্চেনে দেখা যাচ্ছে যে এখানে বলেছে Fe3 ক্লোরাইড, মানে এটা মানে হচ্ছে কি Fe+3 তে রয়েছে, তাহলে এটা হচ্ছে FeCl3 এর কথা বলা হচ্ছে। তাহলে FeCl3 এর উপস্থিতিতে টলোইন, আচ্ছা টলোইন আছে রিয়াকশনে, ধরে রাখো তোমাদের টলোইন আছে। টলোইন মানে তোমরা জানো বেনজিনে CH3 আছে। আচ্ছা, টলোইন একটি হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে, অর্থ এবং প্যারা হ্যালো যৌগ গঠন করে। আচ্ছা, হ্যালোজেন বলতে এখানে আমরা ক্লোরিন নিতে পারি বা যে কোনো হ্যালোজেন নিতে পারি। সো আমি X2 লিখে রাখছি, X2 মানে যে কোনো হ্যালোজেন হতে পারে। সো X2 এর সঙ্গে রিয়াকশন করছে। আচ্ছা, এই ধরনের কোশ্চেন থাকলে তোমরা কিভাবে সেটিকে সলভ করবে একটুখানি দেখো। সবার আগে বেনজিনের সঙ্গে যে গ্রুপটি জুড়ে আছে সেই গ্রুপটার এফেক্ট কি রয়েছে সেটা দেখতে হবে। যেমন এখানে CH3 গ্রুপটা অ্যাকচুয়ালি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসাবে কাজ করছে, বা বলতে পারো এটা কি করছে, ইলেকট্রন বেনজিনকে দিচ্ছে, যার ফলে বেনজিনের ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে। মানে এই যে গ্রুপটি, এই গ্রুপটির অ্যাকচুয়ালি প্লাস আর এফেক্ট রয়েছে, বা বলতে পারো প্লাস এম এফেক্ট রয়েছে, মানে মেসোমারিক এফেক্ট, মানে আইদার রেজোনেন্স এফেক্ট রয়েছে, না হলে কি রয়েছে, না হলে রয়েছে হচ্ছে আমাদের মেসোমারিক এফেক্ট, যার ফলে বেনজিনের ইলেকট্রন ডেন্সিটি কোথায় কোথায় বাড়ছে। দেখো, যেহেতু প্লাস আর, তোমরা জানো যারা প্লাস আর শো করে তারা অর্থতে এবং প্যারাতে ইলেকট্রন ডেন্সিটি দিয়ে দেয়। সো এর যে ইলেকট্রন ডেন্সিটি সেটা অর্থ এবং প্যারা পজিশনে আসছে, অর্থ এবং প্যারা পজিশনে। তাহলে সেই মতো করে যদি আমি প্রোডাক্ট ড্র করতে চাই, দেখো তাহলে কি প্রোডাক্টটি তৈরি হবে। দেখো, দুটো প্রোডাক্ট পেতে পারো তোমরা, একটা CH3 অর্থ পজিশনে হ্যালোজেনটা জুড়ে যাবে এক্সট্রা, আরেকটি যে প্রোডাক্ট পাবে সেখানে হচ্ছে কি রয়েছে, আমাদের যে CH3 রয়েছে তার প্যারা পজিশনে হ্যালোজেনটি জুড়ে যাবে। এবার কথা হচ্ছে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ CH3 যে কার্বন, এই কার্বনটা sp3 হাইব্রিডাইজ, তাই না। তাহলে sp3 হলে এই কার্বনের সঙ্গে, মানে এই CH3 গ্রুপের সঙ্গে মিথাইল গ্রুপের সঙ্গে হ্যালোজেনের একটা রিপালশন চলবে। এই রিপালশনের জন্যই এই যে প্রোডাক্টটি, যেটা অর্থ প্রোডাক্ট, সেটা হয়ে যায় মাইনার প্রোডাক্ট, আর যেটা প্যারা প্রোডাক্ট সেটা বেশি স্টেবল, তাই এটা হয়ে যায় আমার মেজর প্রোডাক্ট। তাহলে এই যে দুটি প্রোডাক্ট পাওয়া গেল, তার মধ্যে মাইনার মেজরকেও আমরা এক্সপ্লেন করে দিলাম, একটা অর্থ একটা প্যারা। এবার এই রিয়াকশনটিকে বুঝতে গেলে আরেকটা জিনিস আমি তোমাদের বলতে চাই, FeCl3 এখানে কি হিসেবে কাজ করছে, লুইস অ্যাসিড হিসেবে কাজ করছে। মানে Fe কি করতে পারে, ইলেকট্রন নিতে পারে। সে কি করবে, এই যে আমাদের X2 রয়েছে, তাহলে X2টাকে নর্মালি ভেঙে দাও, যেমন ভাঙে, ধরে রাখো সাপোজ X প্লাস আর X মাইনাসে ভাঙছে, এই X মাইনাসটি FeCl3 এর সঙ্গে জুড়ে কি তৈরি করবে, ধরে রাখো এই একটা কমপ্লেক্স তৈরি করবে, FeCl3 X আর পুরো কমপ্লেক্সটার উপর মাইনাস। Fe কি করেছে, ইলেকট্রনটাকে নিয়ে নিয়েছে। আর এই যে X প্লাস পড়ে থাকলো, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে X প্লাস পড়ে থাকলো, সেই X প্লাসটি কি হচ্ছে, এই অর্থ পজিশনে গিয়ে জুড়বে, কারণ এটা একটা ইলেকট্রোফাইল X প্লাস রয়েছে। তাহলে এই যে আমাদের ইলেকট্রোফাইল, এটা গিয়ে অর্থ পজিশনে জুড়বে এবং প্যারা পজিশনে জুড়বে, এবং অর্থ এবং প্যারার হাইড্রোজেন যেটা ছিল, কারণ বেনজিনে হাইড্রোজেন থাকে তোমরা জানো, তাহলে হাইড্রোজেনটি সরে যাবে এবং X প্লাস গিয়ে সেখানে জুড়ে যাবে। তাহলে এটা আমি বলতে পারি যে হাইড্রোজেনকে সরিয়ে একটা ইলেকট্রোফাইল সেই পজিশনে অর্থ এবং প্যারাতে গিয়ে জুড়ে যাচ্ছে। তাহলে এটা অ্যাকচুয়ালি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কেন, কারণ একটা ইলেকট্রোফাইল গিয়ে বেনজিনের হাইড্রোজেনটাকে সরিয়ে প্রতিস্থাপন করে সেখানে গিয়ে কি হয়েছে, জুড়ে গেছে। তাই এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এই ছিল এই কনসেপ্টটার ডিটেলস এক্সপ্লেনেশন। মাথায় রাখবে, যখনই কোনো গ্রুপ, এই যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, যখনই কোনো গ্রুপ প্লাস আর শো করবে, তার দুটো প্রোডাক্ট পসিবিলিটি হচ্ছে, একটা অর্থ এবং একটা হচ্ছে আমাদের প্যারা, ঠিক আছে। সো এই কনসেপ্ট দিয়ে তোমাদের বইয়ে বেশ কিছু কোশ্চেন আছে। তো তোমরা যখনই এইটা পাবে, যেখানেই তোমরা প্লাস আর দেখতে পাবে গ্রুপে, মাথায় রাখবে যে অর্থ এবং প্যারাতে তোমাদের প্রোডাক্ট পাওয়া যেতে পারে।
ঠিক আছে? সো এনিওয়ে, সো এটিও আমরা ডিসকাস করে ফেললাম। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে। সো নেক্সট কোশ্চেনে দেখা যাক কি দেওয়া আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা খুব দেখছি দেওয়া আছে যে একটা হ্যালোজেনের বিক্রিয়ার ব্যাপার নিয়ে কথা বলা আছে। সো কি বলেছে দেখা যাক, নিচের কোনটি হ্যালোজেন বিনিময় বিক্রিয়া, মানে হচ্ছে হ্যালোজেন এক্সচেঞ্জ বিক্রিয়া, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হ্যালোজেন যাবে। সো তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে প্রথম রিয়াকশনটাই আমাদের ক্লিয়ারলি হ্যালোজেন রিপ্লেসমেন্ট। কেন? হ্যালোজেন বিনিময় কি করে হয়েছে? তোমরা দেখতে পাচ্ছ Rx রয়েছে, এই যে X, এই X এর জায়গায় তোমরা দেখতে পাচ্ছ আয়োডিন এসে এখানটায় জুড়ে গেছে। দেখতেই পাচ্ছ, দেখো Ri তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে Na আর X এটা কি করেছে দেখো, NaX এর একটা পিপিটি ফেলেছে। ঠিক আছে, মানে সোডিয়ামের একটা সল্টের কি করেছে, পিপিটি ফেলেছে। এই যে রিয়াকশনটা দেখতে পাচ্ছ তোমরা, হ্যালোজেন এক্সচেঞ্জ হয়েছে, আয়োডিন এখানে চলে গেছে এবং যে এক্স যে হ্যালোজেনটি ছিল সেটা সোডিয়ামের সঙ্গে এখানটাতে পিপিটি ফেলেছে। এই রিয়াকশনটার নাম তোমাদের হ্যালোজেন যে ডেরিভেটিভ চ্যাপ্টার রয়েছে সেখানেই এটা ক্লিয়ারলি বলা রয়েছে, এটা একটা নেম রিয়াকশন, এর নাম হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। আজই আমরা সেটিকেও ডিসকাস করব। ঠিক আছে, ফিঙ্কেলস্টাইন রিয়াকশন মাথায় রাখার খুব ইজি টেকনিক আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিই। দেখো, ফিঙ্কেলস্টাইনে আমি পুরোটা লিখছি না, আই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ফিঙ্কেলস্টাইনে আই রয়েছে। এই যে আই মানে আয়োডিন এক্সচেঞ্জ, দেখো আয়োডিন এক্সচেঞ্জ। তাহলে মনে রাখারও কিছু ট্রিক থাকে, এই যে ইজি ট্রিক এগুলোকে ফলো আপ করো, কারণ তোমাদের কেমিস্ট্রি সিলেবাসটি তো অনেকটা বড়। তাই কি হবে, তোমাদের এই ছোট ছোট জিনিসগুলো মাথায় থাকলে পরীক্ষায় উত্তর করতে অনেকটা সুবিধা হবে। তাহলে আমরা কি পেলাম, আমরা এটা দেখতে পেলাম ফিঙ্কেলস্টাইনে আই রয়েছে এবং রিয়াকশনও আয়োডিন এক্সচেঞ্জ হচ্ছে, তাই এটা আমরা মনে রাখতে পারি যে ফিঙ্কেলস্টাইন ইজ এ আয়োডিন এক্সচেঞ্জ রিয়াকশন, মানে হ্যালোজেন যেটি রয়েছে সেটা হচ্ছে আয়োডিনের বিনিময় বিক্রিয়া। ঠিক আছে, সো এই যে অপশন এ, দ্যাট ইজ অপশন এ, মানে এই কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন এ। ঠিক আছে, সো এনিওয়ে চলো নেক্সট কোশ্চেনটি দেখা যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি দিয়েছি, আচ্ছা এই কোশ্চেনটি খুবই ভালো, কারণ এটি শুধু বোর্ডের জন্য ইম্পর্টেন্ট নয়, এই রিলেটেড কোশ্চেন কম্পিটিটিভ এক্সামও জিজ্ঞেস করা হয়েছে। কি কোশ্চেন দেখা যায়, নিচের বিক্রিয়াটির জন্য কোন বিকারক ব্যবহার করবে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বিউটেন দিয়েছে, বিউটেন থেকে কি হয়েছে, একটা প্রোটন সরে একবার 1 নাম্বার কার্বনে ক্লোরিন এসছে, একবার 2 নাম্বার কার্বনে ক্লোরিন এসছে। তাহলে এই যে রিয়াকশনটা, বেসিক্যালি এই রিয়াকশনটা কি হয়, তোমাদের H মিউর প্রেজেন্সে Cl2, যেমন ক্লোরিনেশন হয়েছে Cl2, সে কি করে, মনোক্লোরিনেশন করায়। মনোক্লোরিনেশন করায় কিভাবে, র্যাডিক্যাল ফরমেশনের মাধ্যম দিয়ে। মাথায় রাখবে যে এটাতে কি হয়, র্যাডিক্যাল তৈরি হয়। র্যাডিক্যাল মানে কি তোমরা জানো, যেমন যদি আমি এই রিয়াকশনটিরই কথা বলি, তাহলে দেখো CH3 CH2 CH2 আর CH3 আছে, তাই তো? তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা একটা সিমেট্রিক্যাল মলিকুল, মানে এদিকেও যা রয়েছে এদিকেও তাই রয়েছে। তাহলে দুটো আমার কার্বন সেন্টার রয়েছে, এই দুটো কার্বন সেন্টার। সো আমি এই দুটো কার্বন সেন্টারকে নিয়ে কথা বলছি। তাহলে এই দুটো কার্বন সেন্টার দিয়ে দেখো, তুমি ভেবে দেখো, এই দুটো প্রোডাক্ট তুমি পেতে পারো। কি পেতে পারো, দেখো ইন্টারমিডিয়েট তোমাদের আগেই বললাম যে H মিউ বা ইউভি যখনই থাকবে তখন র্যাডিক্যাল তৈরি হবে, তাই না? তাহলে একটা যে র্যাডিক্যাল তৈরি হবে সেটা হচ্ছে হাইড্রোজেন এখান থেকে বেরিয়ে যাবে আর র্যাডিক্যালটা এখানে তৈরি হবে। আর একবার যে র্যাডিক্যালটি তৈরি হবে সেটা কোথায় হবে, সেটা হচ্ছে 2 নাম্বার কার্বনে হবে, মানে এখান থেকে একটা প্রোটন বেরিয়ে যাবে আর কার্বো র্যাডিক্যাল যেটা রয়েছে সেটা এখানে তৈরি হবে। এবার এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 1 ডিগ্রি কার্বো র্যাডিক্যাল, এটা যেটা দেখতে পাচ্ছ সেটা 2 ডিগ্রি কার্বো র্যাডিক্যাল, কারণ এটা দুটো কার্বনের সঙ্গে জুড়ে আছে তাই 2 ডিগ্রি। আর তোমরা র্যাডিক্যালের স্টেবিলিটি অর্ডার জানো, দ্যাট ইজ 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, এটা হচ্ছে র্যাডিক্যালের স্টেবিলিটি অর্ডার। এটা তোমরা হাইপার কনজুগেশন নাম্বার অফ আলফা হাইড্রোজেন দিয়েও এক্সপ্লেন করতে পারো, আমরা জিওসিতে পড়েছি, তাই তো? আচ্ছা, তাহলে যদি আমরা দেখি যে 2 ডিগ্রি যে কার্বো র্যাডিক্যালটা তৈরি হলো সেটি বেশি স্টেবল, তাহলে অবভিয়াসলি যে Cl ডট, মানে এই যে রিয়াকশনে যে Cl ডট তৈরি হবে সেই Clটা কি হবে, এই 2 নাম্বার কার্বনে যুক্ত হয়ে আমাদের এই প্রোডাক্টটা তৈরি করতে পারে, এই প্রোডাক্টটা তৈরি করতে পারে। পাশাপাশি অবভিয়াসলি এই র্যাডিক্যালটাও তৈরি হবে, তাহলে এই র্যাডিক্যাল দিয়ে এই ফরমেশনটাও হতে পারে। তাহলে এই যে ওভারঅল রিয়াকশনের জন্য আমরা কি দেখলাম, যে
বিকারকটি আমাদের দরকার, সেটা হচ্ছে Cl2UV আলোক রশ্মি আমাদের দরকার। এবার কম্পারেটিভ, যেমন বললাম না, এই জিনিসটা পুরো হেল্পফুল হতে চলেছে বোর্ড এবং কম্পারেটিভ দুটোর পয়েন্ট অফ ভিউ থেকে। এবার যদি আমি কথা বলি যে যদি আমাকে এক্সপ্লেন করতে হয় কি, যে যদি আমাকে এরকম কোনো একটা রিয়াকশন দেয়, প্রত্যেকে ভালো করে বুঝবে এই রিয়াকশন কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। ধরে রাখো এখানে আমাদের এই রকম কোনো সিস্টেম রয়েছে, এটা হচ্ছে আমাদের টলুইন, এবং ধরে রাখো আমাদের এরকম কোনো সিস্টেম রয়েছে যেটা কিনা আমাদের, তোমরা জানো এটা অ্যারাইল গ্রুপ, তাই না? তাহলে দুটোর ক্ষেত্রেই একটা জিনিস ভেবে দেখো, যদি আমি একটা র্যাডিক্যাল বানাই, মানে সূর্যালোকে যদি আমি বিক্রিয়া করি, তাহলে কি হবে, সূর্যালোকে র্যাডিক্যাল তৈরি হয়, সেই র্যাডিক্যাল মানে এখানে একটা র্যাডিক্যাল তৈরি হবে, এবং একইভাবে এখানেও তাহলে সেই র্যাডিক্যালটি তৈরি হবে, যে র্যাডিক্যালটি বেশি স্টেবল, এই র্যাডিক্যাল দুটো তৈরি হবে। কেন? কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে এই র্যাডিক্যালটি রেজোনেন্স করে স্টেবিলাইজড হতে পারে, আবার এখানেও র্যাডিক্যালটি রেজোনেন্স করে স্টেবিলাইজড হতে পারে। তাহলে এই ধরনের র্যাডিক্যালকে বলা হয় বেনজাইল র্যাডিক্যাল, আর এটাকে বলা হয় অ্যালাইল র্যাডিক্যাল। দেখতে পাচ্ছ তৈরি হয়েছে। তাহলে অ্যালাইল র্যাডিক্যাল এবং বেনজাইল র্যাডিক্যাল দুটোই স্টেবল। তাহলে যদি আমাকে কালকে কোনো কোশ্চেন দেয়, যেমন কম্পিটিটিভে অলরেডি চলে এসছে, যদি আমাকে কোনো র্যাডিক্যাল মেকানিজম দিয়ে এই দুটো আমাদের রিঅ্যাক্ট্যান্ট দিয়ে যদি জিজ্ঞেস করে প্রোডাক্ট কি তৈরি হবে, তাহলে তোমাকে সিম্পলি এখানে একটা হ্যালোজেন জুড়ে দিতে হবে এই পজিশনে, এবং এই পজিশনে একটা হ্যালোজেন জুড়ে দিতে হবে। কারণ কি, ইন্টারমিডিয়েটে যে র্যাডিক্যাল তৈরি হবে সেই র্যাডিক্যালটি ওই পজিশনে বেশি স্টেবল, যেখানে র্যাডিক্যাল স্টেবল সেখানেই হ্যালোজেনেশন হবে। আরেকটা এক্সাম্পলও করে নাও, যেমন এটিও তোমাদের বই রয়েছে, যদি আমাদের এই রকম মলিকুল থাকে, সেক্ষেত্রেও আমাদের যদি এখানে সেম ভাবে যদি আমরা হ্যালোজেনেশন করাই ইন প্রেজেন্স অফ এইচ মিউ, বা বলতে পারো ইউভি আলোক রশ্মির প্রেজেন্স যদি করাই, যেমন এখানে Cl2 আছে, তো আমি যদি এখানটায় Cl2 লিখে দিই, তাহলে কি হবে, এই যে র্যাডিক্যালটা যেটা কিনা এখানে, দেখো হাইড্রোজেন অনেক জায়গাতেই রয়েছে, বাট এই র্যাডিক্যালটা বেশি স্টেবল। কেন? সেই একই কারণ এটা রেজোনেন্স করতে পারে। বাকি যদি অন্য কোথাও র্যাডিক্যাল তৈরি হয়, যেমন ধরো এখানে যদি তৈরি হয়, তাহলে ওটা রেজোনেন্স স্টেবিলিটি নাই, স্টেবিলিটি কম। তাহলে যেখানে স্টেবিলিটি বেশি সেখানেই অ্যাকচুয়ালি তোমরা হ্যালোজেনেশন প্রোডাক্ট পাবে। মানে এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে এটা, মানে এক্স এর জায়গায় Cl চলে আসতে পারে যদি Cl2 নিয়ে তোমরা রিয়াকশন করো। তাহলে মাথায় রাখবে, যখনই তোমরা ইউভি আলোক রশ্মি পাবে, মানে এইচ মিউ যখনই পাবে, মাথায় রাখবে র্যাডিক্যাল মেকানিজম দিয়ে হয়, মানে ইন্টারমিডিয়েটে র্যাডিক্যাল তৈরি হয়, র্যাডিক্যালের যে স্টেবিলিটি অর্ডার সেটা হচ্ছে এটা, প্লাস পাশাপাশি যদি সেখানে রেজোনেন্স হয় সেটা আরো বেশি স্টেবল হবে, যেটা আমরা বেনজাইল কার্বো র্যাডিক্যালের ক্ষেত্রেও দেখলাম। তাহলে সেখানে হ্যালোজেনেশন হবে। ঠিক আছে, সো এটাও আমরা ডিটেলসে এক্সপ্লেন করলাম। আচ্ছা, এবার তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। আচ্ছা, এখানে যে কোশ্চেনটি দেওয়া হয়েছে সেটা কি, যেমন নিম্নলিখিত যে যৌগগুলো আছে তাদের স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। দেখো, এটা তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা রয়েছে, তাও আমি আরেকবার একটু বলে দিচ্ছি সোজাভাবে, একটা জিনিস বোঝো। যদি আমি এই তিনটে যে কম্পাউন্ড দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এই তিনটে কার্বনের, যদি আমি এই তিনটে কম্পাউন্ডের কথা যদি বলি, তাহলে কটা করে কার্বন রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, এখানেও দুটো কার্বন। আচ্ছা, আমি মলিকুলগুলো একটু খুলে আঁকি, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে একটু আন্ডারস্ট্যান্ডিং ইজি হবে। যেমন এখানে CH আছে, CH2 আছে, তারপরে Br আছে, তাই তো? আর এখানে যেটা রয়েছে, এই কার্বনের সঙ্গে CH3 আছে, এই কার্বনের সঙ্গেও CH3 আছে, এটা হচ্ছে কম্পাউন্ড নাম্বার 1। আচ্ছা, কম্পাউন্ড নাম্বার 2 এর যদি কথা বলি, 2টা কি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা একটা নরমাল বিউটেন, এন বিউটেন। সো আমাদের কি রয়েছে, যে স্ট্রাকচারে যেটা রয়েছে, মানে স্ট্রাকচারটার কথা বলছি, নরমাল স্টেট চেন, এবং তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ ব্রোমিন জুড়ে আছে। আমি যদি 3 নাম্বার স্ট্রাকচারটির কথা বলি, তাহলে সেখানে কার্বন, যে কার্বনে ব্রোমিন জুড়ে আছে, সেই কার্বনটি অ্যাকচুয়ালি আমাদের 3টে CH3 এর সঙ্গে জুড়ে আছে। এই দেখো, 3টে CH3 এর সঙ্গে জুড়ে আছে। এবার তোমরা লক্ষ্য করে দেখতে পারো, এখানে টোটাল কার্বন সংখ্যা হচ্ছে 4টি, এখানেও টোটাল কার্বন সংখ্যা 4টি, এখানেও টোটাল কার্বন সংখ্যা 4টি। তাহলে এইগুলো, এই ধরনের কম্পাউন্ড যেখানে কিনা মলিকুলার ফর্মুলা সেম, তোমরা দেখতে পাচ্ছ মলিকুলার ফর্মুলা সেম, তাহলে মলিকুলার ফর্মুলা যদি সেম হয়, তাহলে এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় আইসোমারিক স্ট্রাকচার। সো এরা হচ্ছে একে অপরের আইসোমারিক স্ট্রাকচার। এবার তোমরা লক্ষ্য করে দেখো, এই যে কম্পাউন্ডটি, এই কম্পাউন্ডের সারফেস এরিয়া বড়, যত বড় সারফেস এরিয়া হবে, তত দুটো মলিকুলের মধ্যে ইন্টারঅ্যাকশন তত ভালো হবে, তত ভালো ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে, তত একে অপরকে অ্যাট্রাক্ট করবে। তাহলে তাদেরকে আলাদা করতে, কারণ তোমরা জানো স্ফুটনাঙ্ক মানে হচ্ছে আমাদের তাদের ডিস্টেন্স, দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্সটা বাড়াতে হবে। তাহলে এর ক্ষেত্রে আমাদের ডিস্টেন্স বাড়ানোটা, এই যে মলিকুলের ক্ষেত্রে আমাকে
আমাকে বেশি হেড দিতে হবে। কেন? কারণ যেহেতু তাদের সারফেস এরিয়া বড় মানে তাদের মধ্যে ইন্টারাকশন থাকবে, তাই তাদেরকে আলাদা করতে আমাকে বেশি টেম্পারেচার দিতে হবে। তাই যখন তুমি দেখতে পাচ্ছ আমি এখান থেকে যখন এখানে গেছি, তোমরা দেখতে পাচ্ছ যে মলিকুল নিজেকে এই যে CH3টা এটা আমাদের কি রয়েছে শাখাতে চলে গেছে, ব্রাঞ্চিং এ চলে গেছে। ঠিক যেমন তোমরা এখানে আসছো দেখতে পাচ্ছ, এখানেও যদি আমরা ভাবি, তোমরা জানো স্টেট চেনের হিসেবে, তো যদি আমরা এটাকে স্টেট চেন ভেবে নিই, তাহলে এই যে CH3 আর Br মানে এইবার দুটো গ্রুপ আমাদের চলে এসছে কি ব্রাঞ্চিং এ, শাখাতে। ঠিক আছে, এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে যত আমরা 2 নাম্বার থেকে 1 নাম্বার যাচ্ছি, 1 নাম্বার থেকে 3 নাম্বার যাচ্ছে, মলিকুলের সারফেস এরিয়া তত ছোট হয়ে যাচ্ছে। আর সারফেস এরিয়া যত ছোট হয়ে যাবে তত আমাদের কি হবে, ফোর্স অফ অ্যাট্রাকশন, দুটো মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন কমে যাবে। তাহলে তাদেরকে কম হেড দিয়েই আমাদের কি করা যেতে পারে, স্ফুটনাঙ্কে পৌঁছে দেওয়া যেতে পারে। তাই যে অর্ডারটা হবে, সব থেকে বেশি সারফেস এরিয়া কার রয়েছে, 2 নাম্বার কম্পাউন্ডের, তাহলে তার অ্যাকচুয়ালি ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, তাই স্ফুটনাঙ্ক বেশি। তারপরে কার রয়েছে 1 নাম্বার কম্পাউন্ড, তারপরে কার রয়েছে 3 নাম্বার কম্পাউন্ড। তাহলে অপশন কি হবে, 2 1 3 মানে BAC। তাহলে BAC দিয়ে আমরা দেখতে পাচ্ছি অপশন সি, BAC দিয়ে আমরা দেখতে পাচ্ছি অপশন সি। তাহলে এইটি হচ্ছে আমাদের উত্তর, BAC। সো আশা করি এটা বুঝতে পেরেছো। কারোর কোনো অসুবিধা থাকলে তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমরা নিশ্চয়ই সেটাকে ডিসক্রাইব করব। ঠিক আছে, সো এখানে আমরা যেটা দেখতে পেলাম, কি দেখতে পেলাম, যত আমাদের সারফেস এরিয়া বেশি হবে তত আমাদের কি হবে, স্ফুটনাঙ্ক বেশি হবে। এবার একটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমাদের বইয়েই রয়েছে দেখবে, এছাড়াও একটা কম্পাউন্ড রয়েছে যেটাকে নিয়ে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা রয়েছে। বলেছি না আমরা ভালো ভালো কোশ্চেনকে এক্সপ্লেন করব। যেমন ধরে রাখো Cl। সো তোমরা দেখতে পাবে বইয়ে, আমি এখন এই কোশ্চেনটিতে যাচ্ছি না, এটা আমরা আমাদের সেকেন্ড পার্ট যখন আসবে সেখানেও আমরা ডিসকাস করব। দেখতে পাচ্ছ এটা বেনজিনে 1 পজিশন এবং 2 পজিশনে ক্লোরিন আছে, তাই তো? ঠিক একইভাবে 1 নাম্বার 3 নাম্বারেও ধরো ক্লোরিন আছে, ধরো আমি স্ট্রাকচারটা এঁকেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো 1 নাম্বার 3 নাম্বারেও ক্লোরিন আছে, এবং ঠিক একইভাবে আমাদের আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে 1 নাম্বার এবং 4 নাম্বারেও ক্লোরিন রয়েছে। এদের মধ্যে মানে অর্থ মেটা প্যারা, ঠিক আছে, এদের মধ্যে আমাদের কি করে স্ফুটনাঙ্কর কম্পেয়ার করতে দেয়। তোমরা মাথায় রাখবে বোর্ডের জন্য এটি যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটারও এক্সপ্লানেশন আমরা দেব, বাট সেটা কিসের উপর হয় আমি একটু ছোট্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে দ্বিমেরু যে ভ্রামক বা বলতে পারো ডাইপোল মোমেন্ট এবং তাদের অ্যারেঞ্জমেন্টের উপর, মানে কিভাবে মলিকুল অ্যারেঞ্জ হয়ে আছে, সেই দুটোকে নিয়ে এটার এক্সপ্লেনেশন আসে। যেমন ডাইপোল মোমেন্ট অ্যাকচুয়ালি এটার 0 হয়, তোমরা জানো এটার 0 হয়। একটু এক্সপ্লেন করে দিই আমি, এটা 0 হয়, এটার ভেক্টর সামেশন সব থেকে ম্যাক্সিমাম হয়, আর এটার তারপর হয়। মানে যদি আমি ডাইপোল মোমেন্টের রেসপেক্টে বলি, তাহলে দেখা যায় ডাইপোল মোমেন্ট বেশি হয় 1 নাম্বার কম্পাউন্ডের, এটা 1, এটা 2, এটা 3 ধরে নাও। তাহলে 1 নাম্বারের বেশি হয়, তারপরে 2, লাস্টে 3। 3 নাম্বারে তো 0 হয়, কেন, অপোজিট দিকে চলছে তাই। আর যদি আমি অ্যারেঞ্জমেন্টের কথা বলি, তাহলে কিন্তু আবার 3 নাম্বার বেশি ভালো অ্যারেঞ্জ রয়েছে, কারণ ট্রান্সফরমেশন সিমেট্রি রয়েছে, তাই তারা কি রয়েছে, বেশি ভালো অ্যারেঞ্জ রয়েছে, অ্যারেঞ্জড বেশি ভালো রয়েছে। তাই এই দুটোকে লক্ষ্য করি আমাদের কি রয়েছে, উত্তর আসে। কি উত্তর আসে, তোমরা নিজেরা নিচে কমেন্ট বক্সে উত্তর করো যে এইটার আমাদের যদি স্ফুটনাঙ্ক বের করতে বলে তাহলে তার মানে যে অর্ডারটা কি হবে, এটা নিয়ে তোমরা আগে কমেন্ট বক্স করো। এর ডিটেলস এক্সপ্লেনেশন এবং উত্তর সহ আমরা পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদের কমেন্টের রেসপেক্টে আমরা নিশ্চয়ই উত্তর করব। আর তাছাড়াও যদি তোমাদের কোনো পার্টিকুলার জায়গাতে যদি ডাউট থেকে থাকে তোমরা আমাকে জানাতে পারো, আমি সেই জিনিসটি নিশ্চয়ই রিজলভ করে দেবো। সো আমি দেখতে চাই যে তোমরা কমেন্ট বক্সে এই যে কোশ্চেনটি, যেটি বোর্ডের জন্য এবং কম্পিটিটিভের জন্য অ্যাকচুয়ালি কনসেপচুয়ালি প্রচন্ড ইম্পর্টেন্ট, যদি আমি বলি যে এই তিনটের স্ফুটনাঙ্কের অর্ডার কি হবে, তার অর্ডারটি নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবে। ঠিক আছে, যে অর্থতে বেশি হবে নাকি মেটাতে নাকি প্যারাতে, স্ফুটনাঙ্ক কার বেশি হবে। ইনফ্যাক্ট তোমরা দুটোকে নিয়েই কথা বলতে পারো, বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট দুটোই, মানে স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক দুটোরই অর্ডার তোমরা আমাকে জানাতে পারো। ঠিক আছে, সো নিচে কমেন্ট করে আমি ওয়েট করে আছি তোমাদের উত্তর দেখার জন্য। এনিওয়ে চলো, সো আজকে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই।
আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে দেখা যাচ্ছে কি দিয়েছে যে AlCl3 এটাও অ্যাকচুয়ালি FeCl3 এর মতোই একটা লুইস অ্যাসিড, কারণ অ্যালুমিনিয়ামে তোমরা জানো ভ্যাকেন্টি অরবিটাল থাকে, ঠিক আছে। সো এটা কি করেছে, উপস্থিতিতে ক্লোরিন এবং বেনজিনের বিক্রিয়ায় ক্লোরোবেনজিন তৈরি হয়। আচ্ছা, আগে আমরা রিঅ্যাকশনটা লিখে নিই। সো বেনজিন আছে, বেনজিনের সঙ্গে বলেছে Cl2 এবং যদি আমরা AlCl3, অ্যাকচুয়ালি AlCl3 অ্যানহাইড্রাস নেওয়া হয়, হাইড্রাসে কিন্তু রিঅ্যাকশন হয় না, অ্যানহাইড্রাস নেওয়া হয়। আচ্ছা, সো অ্যানহাইড্রাস AlCl3 প্রেজেন্সে যদি আমরা Cl2 সঙ্গে যদি বেনজিনের রিঅ্যাকশন করাই, কি বলেছে, নিচে ক্লোরোবেনজিন তৈরি হয়। আচ্ছা ঠিক আছে, ক্লোরোবেনজিন তৈরি হয়। আচ্ছা, ক্লোরোবেনজিন ড্র করে ফেলো। আচ্ছা, এবার কি জিজ্ঞেস করেছে, নিচের কোন পদার্থটি বেনজিন বলয়ের সঙ্গে গিয়ে বিক্রিয়া করে। আচ্ছা দেখো, তাহলে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে কোনো অর্গানিক রিঅ্যাকশনকে ইজি করে বুঝতে গেলে তোমাদের একটু তাদের মেকানিজমকে ফলো করতে হবে, ঠিক আছে। সো আমি একটু বলছি, তোমরা দেখো নিশ্চয়ই বুঝতে পারবে। এই যে Cl2 আছে, Cl2 ভেঙে গিয়ে কি তৈরি করবে, Cl- এবং Cl+ তৈরি করবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের রিঅ্যাকশনে কি রয়েছে, AlCl3 বিকারক রয়েছে। এবার এটার সঙ্গে এই যে Cl- এটা এটার সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করবে, AlCl4- তৈরি করবে, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকলো, পড়ে থাকলো হচ্ছে Cl+ পড়ে থাকলো। তাহলে Cl+ এর সঙ্গে অ্যাকচুয়ালি Cl+ হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল আমরা একটু আগে FeCl3 এর সঙ্গে কোশ্চেনও আমরা এই ধরনের কোশ্চেন ডিসকাস করেছি। তো এই যে Cl+ যেটা কিনা ইলেকট্রোফাইল, যে কিনা ইলেকট্রনকে খুঁজে বেড়াচ্ছে, কারণ এর মাথায় প্লাস আছে, সে কি করবে, সে গিয়ে বেনজিনের সঙ্গে রিঅ্যাকশন করবে এবং বেনজিনের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করবে, ক্লোরোবেনজিন তৈরি করবে, এই Cl+টি, ঠিক আছে। এই তাহলে কোনটা তাহলে আমাদের অপশন হবে, তোমরা দেখতে পাচ্ছ নিচে যে কটা অপশন দেওয়া আছে তার মধ্যে অপশন বি, কারণ Cl+ গিয়ে অ্যাজ এ ইলেকট্রোফাইল বেনজিনের সঙ্গে রিঅ্যাকশন করে ক্লোরোবেনজিন তৈরি করছে, ঠিক আছে। সো এগেন এই যে রিঅ্যাকশনগুলোর মেকানিজম জানাটা প্রচন্ড ইম্পর্টেন্ট। কেন জানো তো, কারণ মেকানিজম জানলে তখন তোমরা ডিটেল কেমিস্ট্রিটা বুঝতে পারবে এবং তোমরা তাতে মজা পাবে, ঠিক আছে। সো এনিওয়ে, চলো নেক্সট কোশ্চেনটা দেখা যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি দেওয়া আছে, দেখতে পাচ্ছি নেক্সট কোশ্চেনে এটা দেওয়া আছে যে কোন অ্যালকিল হ্যালাইড খুব সহজে SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আচ্ছা, তাহলে আমি এখানটা একটা ছোট্ট জিনিস জানিয়ে দিই, SN1 রিঅ্যাকশন অ্যাকচুয়ালি কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে হয় ইন্টারমিডিয়েটে। মানে আগে তোমাদের হ্যালোজেনটা বেরিয়ে যায় অ্যাজ এ লিভিং গ্রুপ, হ্যালোজেন বেরিয়ে যাবে, মানে ধরে রাখো তোমার এখানে যে কোনো একটা কম্পাউন্ড আছে, সেখান থেকে হ্যালোজেন বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে একটা ইন্টারমিডিয়েটে কার্বোক্যাটায়ন তৈরি হয়। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার আজকেই আমরা ডিসকাস করেছি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি হয়। কিসের রেসপেক্টে, আমরা বলতে পারি ইন্ডাকটিভ এফেক্ট, প্লাস আই এফেক্ট এবং অবভিয়াসলি হাইপার কনজুগেশন, যেটা ডাইরেক্টলি আলফা হাইড্রোজেনের সঙ্গে রিলেটেড, আলফা হাইড্রোজেনের সঙ্গে যেটা রিলেটেড তার সঙ্গে এক্সপ্লেন করতে পারি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার। এবার তোমরা দেখতে পারো এই যে কোশ্চেনটি দিয়েছে এখানে, এই যে গ্রুপটা, এই গ্রুপটা প্রত্যেকটা মলিকুলে সেম, এটা টারশারি বিউটাইল গ্রুপ, মানে হচ্ছে 3 ডিগ্রি, মানে ইন্টারমিডিয়েটে প্রত্যেকটি আমাদের ক্ষেত্রে কি পাবো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো। তাহলে এইভাবে আমরা উত্তর করতে পারবো না। তাহলে কোন রেসপেক্টে আমাদের ভাবতে হবে, আমাদের ভাবতে হবে যে হ্যালোজেন যেটি জুড়ে রয়েছে, যেমন এই যে এক্স, তাহলে কোন এক্স গ্রুপটি খুব সহজে আমাদের রিঅ্যাকশন মানে বিকারক থেকে বেরিয়ে, মানে এই যে আমাদের তোমরা দেখতে পাচ্ছ রিঅ্যাক্ট্যান্ট, এই রিঅ্যাক্ট্যান্ট থেকে বেরিয়ে গিয়ে কে ভালো কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে। তোমরা জানো কার্বন এবং হ্যালোজেনের যে আমাদের বন্ড রয়েছে, সেই বন্ডটি মানে এই বন্ডটা যত উইক হবে তত আমাদের বন্ড বিভাজন যে শক্তি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, সেটা আমাদের কম দিতে হবে, তাই তো। তাহলে সব থেকে উইক বন্ড কোনটা, উইক বন্ড হচ্ছে এটা। কেন, কারণ আয়োডিনের সাইজ যেটা সেটা কার্বনের তুলনায় অনেকটাই বড়, তাই I- ইজ গুড লিভিং গ্রুপ, তাহলে আয়োডিন কি হবে, ভালো মতো বেরিয়ে যেতে পারবে, তাহলে কার্বোক্যাটায়ন এখানে ভালো ফর্মেশন হবে। তাই এই যে অপশন ডিটা হবে এটার উত্তর, মানে SN1 বিক্রিয়ায় এই অ্যালকিল হ্যালাইডটা খুব তাড়াতাড়ি রিঅ্যাকশনে যেতে অংশগ্রহণ করবে, কারণ আয়োডিন হচ্ছে গুড লিভিং গ্রুপ, আয়োডিনের সাইজ কার্বনের থেকে বড়, তাই এই বন্ডটি হচ্ছে উইক বন্ড, তাই ভাঙতে কম এনার্জি বা কম শক্তি আমাদেরকে দিতে হবে। সো আশা করি এই ব্যাপারটা বোঝা গেছে, ঠিক আছে। সো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, এবার চলে আসুন নেক্সট কোশ্চেন।
আচ্ছা, এই কোশ্চেনটি খুব ভালো কোশ্চেন, এটা একটু মন দিয়ে তোমরা বুঝবে কারণ খুব ভালো কোশ্চেন। দেখো বলা হয়েছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার অর্ডার বের করতে বলেছে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সিএলটা রয়েছে, তোমরা জানো সিএল ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, তাহলে ও ডেল্টা মাইনাস আর এই কার্বনের ডেল্টা প্লাস আসছে, তাই তো? তাহলে নিউক্লিওফাইল কাকে বলে, যেমন ধরে রাখো এনইউ মাইনাস একটা নিউক্লিওফাইল, তাহলে এই নিউক্লিওফাইলটা গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে। এবার তোমরা নিজেরাই ভেবে দেখো যে ধরে রাখো সাপোজ যদি কোথাও আমাদের প্লাস সেন্টার বেশি হয়, যেখানে আমাদের প্লাস বেশি, নিউক্লিওফাইল সেখানেই অ্যাটাক করবে। কেন? কারণ নিউক্লিওফাইলে তো মাইনাস আছে, তাই না? তাহলে নিউক্লিওফাইলে মাইনাস আছে মানে ও যেখানে প্লাস বেশি দেখবে সেখানে অ্যাটাক করবে, আর যেখানে ও মাইনাস দেখবে সেখানে তুলনামূলক কম অ্যাটাক করবে। কেন? কারণ ইলেকট্রন ডেনসিটি এখানেও আছে, নিউক্লিওফাইলের মাথায় নিজেরই তো ইলেকট্রন ডেনসিটি আছে, তাহলে এখানে একটা রিপালশন কাজ করবে, তাই এখানে রিঅ্যাকশনটা অতটা ভালো হবে না। তাই ও যেখানে প্লাস দেখবে সেখানে সবার আগে গিয়ে রিঅ্যাকশন করবে। এবার সেই দিক থেকে যদি দেখি তাহলে দেখো এই যে তোমরা জানো মাইনাস আর মাইনাস আই দুটোই আছে, প্যারা পজিশনে মাইনাস আর বেশি অ্যাক্টিভ হয়, অর্থ পজিশনে মাইনাস আর মাইনাস আই দুটোই আছে, এবং এখানেও মাইনাস আর আছে, মানে নাইট্রো গ্রুপ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে এই গ্রুপ হচ্ছে ইলেকট্রনকে নিজে থেকে ছেড়ে দেয়। তাহলে যার ফলে এই সেন্টারে ডেল্টা প্লাস সব থেকে বেশি বেড়ে যাবে। তাহলে ডেল্টা প্লাস বেড়ে গেলে একটু আগে আমরা বললাম নিউক্লিওফাইল সেখানে গিয়ে অ্যাটাক করবে যেখানে প্লাস বেশি থাকবে, তাহলে সব থেকে আগে অ্যাটাক করবে সিতে, তারপরে কোথায় বিতে, কেন এখানেও দেখো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে বিতে, আর এটা হচ্ছে তোমাদের রেফারেন্স মানে এখানে একটু ইলেকট্রন জুড়ে দেয়, তাহলে সি এ হচ্ছে তোমাদের অর্ডার, মানে সব থেকে আগে অ্যাটাক করবে সিতে, তারপর তো সিবিএ দেখে নেওয়া যাক। সিবিএ তোমরা দেখতে পাচ্ছ অপশন বি, তোমরা দেখতে পাচ্ছ অপশন বি, তাহলে এটার আমরা উত্তর হচ্ছে অপশন বি। এবার চলে এসো তারপরে নেক্সট কোশ্চেন। দেখো এখানেও সেম টাইপের কোশ্চেন দিয়েছি বাট একটু আলাদা। কি আলাদা? দেখো CH3 রয়েছে, CH3 কিন্তু প্লাস আর শো করে, প্লাস আর শো করে, মাথায় রাখবে CH3 প্লাস আর প্লাস আই প্লাস এইচ তিনটে এফেক্টিভ রয়েছে, আর আই এইচ এফেক্ট, জিওসি অলসো কনসেপ্ট, ঠিক আছে? তোমাদের যদি এখানে বাড়িয়ে দিচ্ছে, বাড়িয়ে দেওয়া মানে কি ডেল্টা প্লাসটা কমে যাচ্ছে, তাহলে যেহেতু ডেল্টা প্লাস কমে যাচ্ছে তাহলে নিউক্লিওফাইল এখানে কখন অ্যাটাক করবে না, কারণ তোমরা জানো নিউক্লিওফাইল সেখানে অ্যাটাক করে। আবার এখানেও দেখো CH3 প্লাস আর রয়েছে, মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ রয়েছে, মানে এখানেও অতটা অ্যাটাক করবে না। তাহলে এই দুটো নরমাল কোশ্চেনের মধ্যে পার্থক্য কি? এক জায়গায় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়ে আমরা সলভ করলাম, এবার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যেখানে বেশি থাকবে সেখানে অবভিয়াসলি রিঅ্যাকশন হয়ে যাবে। তাহলে এই রিঅ্যাকশনের অর্ডার কি হবে? এ বি সি, মানে এ তে সব থেকে বেশি অ্যাটাক থাকবে তারপর সি। তাহলে এই অনুযায়ী অর্ডার কি হবে? দেখো এ বি সি, এ বি সি তোমরা দেখতে পাচ্ছ অপশন সি। সো দেখো জিনিসগুলো কত সোজা, যদি তোমরা ডিটেইলসে এক্সপ্লেনেশন গুলো বোঝো তাহলে কেমিস্ট্রিতে ভীষণ মজা পাবে, ঠিক আছে? সো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আবার একটা স্ফুটনাঙ্ক দিয়ে প্রবলেম দেওয়া হয়েছে। কি দেওয়া আছে? স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজান, ঠিক আছে? আচ্ছা চলো দেখা যাক। তোমাদেরকে আমি আগেই বলেছি যে যখনই আমরা স্ফুটনাঙ্কের কথা বলবো তখন কি জানি আমরা সারফেস এরিয়া একটা বিশাল বড় রোল প্লে করে। যত বেশি সারফেস এরিয়া হবে তত দুটো মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন বা ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যাবে। যত ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যাবে দুটো মলিকুলকে আলাদা করতে আমাদেরকে তত বেশি হিট দিতে হবে, তাই না? তাহলে যার সারফেস এরিয়া, তোমরা বলতে পারো যার সারফেস এরিয়া যত বেশি তার জন্য আমাকে তত বেশি হিট দিতে হবে, মানে স্ফুটনাঙ্ক তার তত বেশি হবে, তাই না? তাহলে এবার দেখা যাক মলিকুল গুলো কি দেওয়া আছে। দেখো মলিকুলে দেওয়া আছে ব্রোমোবেনজিন, আমি আগে ছবিটা আঁকছি, ঠিক আছে? সো ব্রোমোবেনজিন, আচ্ছা সো ব্রোমোবেনজিন দেওয়া আছে। আচ্ছা তারপর কি দেওয়া আছে? আচ্ছা আমি এদিক থেকে আঁকি, সেটা বরঞ্চ বেটার হবে। 1 ব্রোমো ইথেন, সো 1 ব্রোমো ইথেন মানে দেখতে এরকম হবে। সো এটা হচ্ছে ব্রোমোমিথেন। তারপরে কি আছে? 1 ব্রোমো প্রোপেন, সো 1 ব্রোমো প্রোপেন মানে এটা হচ্ছে তোমাদের 1 ব্রোমো প্রোপেন। তারপর কি দেওয়া আছে? দেখো 1 ব্রোমো বিউটেন। আচ্ছা একটা একটা করে কার্বন এক্সট্রা আসছে, তোমরা দেখতে পাচ্ছ এক্সট্রা আসছে। তাহলে এখানে এই জিনিসটা আমরা পেলাম। আচ্ছা লাস্টেরটা কি আছে? 1 ব্রোমোবেনজিন। আচ্ছা 1 ব্রোমোবেনজিন বলতে কিছু হয় না, দ্যাটস এ ব্রোমোবেনজিন, রাইট? সো ইটস এ ব্রোমোবেনজিন। সো ব্রোমোবেনজিন হচ্ছে এটা,
ঠিক আছে, এটা হচ্ছে ব্রোমোবেনজিন। আচ্ছা, এবার তোমরা দেখতে পাচ্ছ যত আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি, ভালো করে দেখো, লক্ষ্য করে আমাদের মলিকুলার ওয়েট বলো বা সারফেস এরিয়া বলো, দেখো বাড়ছে। তোমরা দেখতে পাচ্ছ বাড়ছে। তাহলে যত বেশি সারফেস এরিয়া হবে স্ফুটনাঙ্ক তত বেশি হবে। আর ব্রোমোবেনজিনে অবভিয়াসলি এখানে কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এর যে আমাদের যে মলিকুলের যে এরিয়া, সেই এরিয়া তো রয়েছে, প্লাস পাই ইলেকট্রন ক্লাউডের সঙ্গেও একটা ইন্টারাকশন হলে, ঠিক আছে, পাই পাই ইন্টারাকশন চলে, যার ফলে দুটো মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন এখানে বেশি পাবে। তাই যে স্ফুটনাঙ্কের যে অর্ডারটি হবে সব থেকে বেশি হবে এই মলিকুলটি, তারপরে গ্র্যাজুয়ালি এদিক থেকে এদিকে ডিক্রিজ করে যাবে। তাহলে ব্রোমোবেনজিন সব থেকে বেশি। দেখো একটা কথা বলে রাখি, যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে না তোমরা যেমন অমিতাভ বচ্চন যেমন কেবিসি খেলে, ঠিক তেমন কেবিসিতে 50-50 মতো অপশন পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ ব্রোমোবেনজিন সব থেকে বেশি হলো, তাই তো? চলো অমিতাভ বচ্চনের মতো 50-50 অপশন খুঁজে আসি। দেখো ব্রোমোবেনজিন দিয়ে উপরে তো ব্রোমোবেনজিন বেশি নেই, তাহলে এই উত্তরটা আমাদের হবে না, কেটে দাও। এখানেও ব্রোমোবেনজিন নেই দেখতে পাচ্ছ, তাহলে এটাও হবে না, কেটে দাও। এইখানে ব্রোমোবেনজিন আছে, মানে দেখো সি আর ডি এর মধ্যে যে কোনো একটি হবে। তাহলে দেখতে পেয়েছো অমিতাভ বচ্চনের কেবিসি এর মতো 50-50 মতো আমাদের কাছে অপশন খুলে গেছে। তাই জেনে রেখো, কম্পিটিটিভ এক্সাম বা বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করতে গেলে তোমার মাইন্ড ব্লোয়িং মাইন্ড হওয়ার দরকার নেই, তোমার কনসেপ্ট ক্লিয়ার হওয়ার খুব দরকার রয়েছে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি যে কোনো কোশ্চেনের উত্তর করতে পারবে। তাহলে এই দুটোর মধ্যে কোনটি হবে? তোমরা দেখতে পেলে যে এখান থেকে এখানে সারফেস এরিয়া বাড়ছে, সারফেস এরিয়া বাড়লে ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ে, বাড়লে তার স্ফুটনাঙ্ক বেড়ে যায়। তাহলে কোনটা হবে? ব্রোমোবেনজিন সবার আগে, তারপর দেখো ব্রোমো বিউটেন, তারপর ব্রোমো প্রোপেন, লাস্টেরটা হচ্ছে ব্রোমো ইথেন। তাহলে অপশন ডিটা হবে আমাদের উত্তর, সি এরটা হবে না। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই গেল হচ্ছে এক্সপ্লেনেশন, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা এইবার আজকে যে আমরা ডিসকাশন গুলো করলাম তার মধ্যে যে কোনো এখনো পর্যন্ত যেগুলো ছিল সেগুলো হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন। এইবার একটি টেবিলকে আমরা ডিসকাস করবো যেখানে কিনা ম্যাচ করতে দেওয়া হয়েছে, একদিকের সঙ্গে আরেক দিকের ম্যাচ, এবং এই রিয়াকশন গুলো যেটা নেওয়া হয়েছে এটা হচ্ছে নেম রিয়াকশন। ঠিক আছে, নেম রিয়াকশন তোমাদের সিলেবাসের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, তাই একটু মন দিয়ে দেখো, খুব সোজা সোজা রিয়াকশন তোমাদের হ্যালো ডেরিভেটিভ থেকে। প্রথম যে রিয়াকশনটি রয়েছে, দেখো প্রথম রিয়াকশনটাতে কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা অ্যারাইল গ্রুপ, তাই না? আর এটা আমার একটা অ্যালকিল গ্রুপ। তাহলে অ্যারাইল গ্রুপ আর অ্যালকিল গ্রুপের ফিউশন, মানে তোমরা মনে করে দেখো আমরা পড়েছিলাম যখন দুটো অ্যারাইল গ্রুপের ফিউশন হয় দুটো, তখন সেটাকে বলা হয় ফিটিক বিক্রিয়া, তাই না? ফিটিক, এই যে দেখতেই পাচ্ছ। আচ্ছা ফিটিক দিয়ে দিয়েছে, তাহলে চলো সলভ করে নিই। এই দেখো বি, দেখতেই পাচ্ছ এটা অ্যারাইল হ্যালাইড দুটো দেওয়া আছে, তাহলে এটার সঙ্গে তো ফিটিক হয়ে যাবে। তাহলে এটার সঙ্গে দেখো আমি আগেই টেনে দেখলাম, ঠিক আছে। আচ্ছা তোমাদের সুবিধার জন্য আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি যাতে তোমাদের অপশন প্রবলেম না হয়। তাহলে দেখো এটার সঙ্গে এটা হবে, ঠিক আছে, দেখো পেয়ে গেলাম, তাহলে ফিটিং। আচ্ছা এরপরে কি রয়েছে, এরপরে যেটা নেক্সট যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে উর্জ। বাবা উর্জে কি হয়? উর্জে দেখো তোমরা জানো অ্যাকচুয়ালি দুটো অ্যালকিল গ্রুপের মধ্যে রিয়াকশন, মানে ওখানে আর এক্স, দুটো আর এক্স এর মধ্যে ফিউশন হয়। তাহলে আর এক্স আর দুটোকে মিলে, মানে একটা অ্যারাইল আর একটা যদি অ্যালকিল গ্রুপের মধ্যে যদি বিক্রিয়া হয়, তাহলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় উর্জ ফিটিক বিক্রিয়া। মানে এইটি হচ্ছে এটা উর্জ ফিটিক বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমি এখানটাতেও লিখে দিতে পারি। আচ্ছা এভাবে করলে একটু হ্যাপাজেট হয়ে যাবে, তাই সেই জন্য আমি পাশে লিখে দিচ্ছি। এটার সঙ্গে তাহলে কি হলো? অপশন 1 এলো। এটার সঙ্গে কি এলো? অপশন 2 এলো। ঠিক আছে, মানে এটা হচ্ছে উর্জ ফিটিং বিক্রিয়া। এবার চলো চলে যাওয়া যাক তারপরে। আচ্ছা এটা তো আজকেই আমরা ডেসক্রাইব করেছি, মনে করে দেখো আজকেই। এটা হচ্ছে আমাদের স্যান্ডমায়ার বিক্রিয়া, যেখানে কিনা এখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যালোজেন সাবস্টিটিউটেড বিক্রিয়া। স্যান্ডমায়ার মানে 4 নাম্বার, তাহলে এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার। আজকেই বিক্রিয়াটিকে আমরা এক্সপ্লেন করেছি। আবারও তোমাদেরকে মনে করিয়ে দিই, স্যান্ডমায়ার রিয়াকশন গাটারম্যান রিয়াকশনস নিয়ে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট থেকে, এই যে এটা বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, বেনজিন ডায়াজোনিয়াম সল্ট থেকে এদের সিনথেসিস ডিটেইলসে এক্সপ্লেন করা হয়েছে আমাদের আগের ভিডিওটিতে। যারা যারা এখনো আগের ভিডিওটি দেখোনি তারা গিয়ে দেখো, ওটা প্রচন্ড হেল্পফুল হতে চলেছে বোর্ডের জন্য এবং কম্পিটিটিভের জন্য। ঠিক আছে, আর লাস্টে তাহলে এই যে এটা, আচ্ছা এটাও আজকে আমরা ডেসক্রাইব করেছি, মনে করে দেখো, তোমাদেরকে বলেছিলাম আমি পরে বলবো। দেখো ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, ফিঙ্কেলস্টাইনে আই রয়েছে, আগেই বলেছিলাম। এখানেও দেখো আয়োডিন রিয়াকশন, এটাও দেখতে পাচ্ছ আয়োডিন এক্সচেঞ্জ রিয়াকশন। তাহলে ফিঙ্কেলস্টাইনে আই, এখানেও আয়োডিন এক্সচেঞ্জ হয়েছে, তাহলে এটা হচ্ছে ফিঙ্কেলস্টাইন। তাহলে অপশন 3।
অপশন 3। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আজকে এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো এই জন্য তোমাদের বই থেকে সিলেক্ট করে নিয়ে ডেসক্রাইব করা, কারণ তোমাদের সামনে যেহেতু বোর্ডও আসছে তাই। বাট একটা জিনিস মাথায় রাখবে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটাই যে কেমিস্ট্রিতে সব কিছুর সলিউশন রয়েছে। কথা হচ্ছে এটাই, তোমরা এক্সেপশনটাকে এক্সেপশন হিসেবে না নিয়ে, ই ফর এক্সেপশন না নিয়ে ই ফর এক্সপ্লেনেশনটা খুঁজে বার করো কেমিস্ট্রির প্রত্যেকটা প্রবলেমের পিছনে। তাহলেই দেখবে তোমাদের জন্য কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের বোর্ডেও ভালো নাম্বার উঠবে এবং কম্পিটিটিভ পরীক্ষাও তোমরা ভালো করতে পারবে। সো এই জন্যই আমার যেটা মনে হয়, কেমিস্ট্রি হ্যাজ অল দ্য এক্সপ্লেনেশন ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কেমিস্ট্রি বিহাইন্ড দ্য প্রবলেমস। যদি প্রবলেমের পিছনের কেমিস্ট্রি তোমাদের জানা থাকে, তাহলে তোমরা যে কোনো প্রবলেমকে খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে। ঠিক আছে? সো অ্যাট লাস্ট থ্যাঙ্কস টু অল অফ ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ আজকে সেশনটি দেখার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য। যারা যারা আগের ভিডিওটি দেখোনি তারাও দেখো, এটা আমাদের কোশ্চেন অ্যান্সার ডিসকাশনের উপর ভিডিও একটা বানানো হয়েছিল। কারোর যদি পার্টিকুলার কোনো একটা পোর্শনে ডাউট থেকে থাকে বা কোনো টপিকে যদি তোমাদের ডাউট থেকে থাকে, তোমরা নিচে কমেন্ট করতে পারো। ঠিক আছে, তাহলে আমি নিশ্চয়ই সেটাকে রিজলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো এনিওয়ে, সবার শেষে আমাদের ভিডিওটি লাইক করো, ঠিক আছে, বেশি করে শেয়ার করো এবং তোমরা আমাদের সঙ্গে জুড়ে থেকো, এবং তোমাদের প্রবলেম সলভ করার জন্যই আমরা এখানে রয়েছি। সো যদি কোথাও পার্টিকুলারলি কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা আমাদের সঙ্গে নিশ্চয়ই খোলাখুলি কথা বলতে পারো। সো এনিওয়ে, থ্যাঙ্কস টু অল অফ ইউ, থ্যাঙ্কস ফর জয়নিং, থ্যাংক ইউ।